পুরো বিশ্বের আকাশ কালো ঘন বাদলে ছেয়ে আছে। কত হাজার বছর পর পৃথিবীর এরকম রূপ নিল সেটা বোঝা যাচ্ছে না, তবে এতটুকু বোঝা যাচ্ছে যে পৃথিবীতে আবার নতুন করে কালো শক্তির প্রভাব আসতে চলেছে। চারিপাশে শুধুমাত্র কালো শক্তির পাহারা। তারা একে একে কোলুলুস রাজ্যের বর্ডার ভেদ করে ভেতরে ঢুকতে শুরু করেছে। কোলুলুস রাজ্য এখন ভীষণ সংকটাপন্নময় অবস্থার মধ্যে রয়েছে। সবাই প্রস্তুত ভঙ্গিতে রয়েছে যুদ্ধের জন্য। দক্ষিণের শেষ সীমান্তে আটলান্টিক মহাসাগরের পাশে রাজ্য ওয়াটারল্যান্ড। ওয়াটারল্যান্ডের রাজা প্রস্তুত সমুদ্র সীমা পাহারা দিতে, এবং এদিক দিয়ে প্রচুর কালো জিন তাদের রাজ্যের দিকে হামলা করেছে। এটা দক্ষিণ ভূমধ্য মহাসাগরের পাশে অবস্থিত একটা বিশাল কিংডম। এই কিংডমের কাছে আদেশ আছে সম্রাট সলেমানের কাছ থেকে, যেন এই পাশ থেকে শত্রুদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিহত করা হয়। এরকম 5 কিংডমের সবাইকেই বলে দেওয়া আছে, এবং সমস্ত জায়গায় কালো জিনেরা ছড়িয়ে পড়েছে। ডার্ক ওয়ার্ল্ড এখন সমস্ত জায়গার বর্ডার ভেদ করে ভেতরে প্রবেশ করা শুরু করেছে। সমস্ত রাজ্যের সেনারা তৈরি হয়ে আছে ঘাপটি মেরে বিভিন্ন স্থানে, যেন তারা পেছন থেকে আক্রমণ করতে পারে। ইকবালের বুদ্ধিতেই এমনটা করা হয়েছে। ওয়াটারল্যান্ডের রাজা সেখানে দাঁড়িয়ে আছে এবং অপেক্ষা করছে কখন জিনেরা তাদের উপর হামলা করবে। সমস্ত সেনারা প্রস্তুত। পাহাড়ের পেছনে এবং পানির ওপরে নৌকা এবং নানান ধরনের ওয়াটার বোট নিয়ে তারা রেডি। সবাই উপরের দিকে তাকিয়ে আছে। ঘন কালো মেঘ এগিয়ে আসতে লাগলো, কিন্তু আসলে সেগুলো মেঘ নয়, সেগুলো সব ডার্ক ওয়ার্ল্ডের জিন, এবং তারা কালো রূপ ধরেই এরকমভাবে আসেন। এরকমটা তারা দেখেছিলেন শেষ যখন ইকবালের যুদ্ধ বেঁধেছিল বড় শয়তানের সঙ্গে, এবং কুল্লুস রাজা বেঁচেছিল। তার পরবর্তী সময়ে এত বছর পেরিয়ে গিয়েছে, তারা আবার সেই যুদ্ধ দেখছে। খানিকক্ষণ বাদেই তার ওয়াটারল্যান্ডের আকাশ একদম কালো হয়ে গেল। এতক্ষণ ফর্সা এবং রৌদ্র উজ্জ্বল ছিল। তারা বুঝতে পেরে গিয়েছে যে জিনেরা তাদের সিংহাসনের কাছাকাছি প্রায় পৌঁছে এসেছে। ঠিক তখনই সেনাপতি কমান্ড দিল। পেছন থেকে সমস্ত জিনেরা তাদেরকে আক্রমণ করতে লাগলো। আগুনের তীর বর্ষণ হতে লাগলো তাদের গায়ের উপর, এবং পেছন থেকে যখন তারা দেখলো যে তাদের অধিকাংশ সেনারাই আগুনে পুড়ে পানির ভেতরে পড়ে যাচ্ছে এবং তারা মারা যাচ্ছে, সামনে যত সেনা ছিল তারা দৌড়ে পালাতে শুরু করলো। কারণ হচ্ছে এটা ইকবালের বুদ্ধি ছিল, যার কারণে হয়তো তারা পেছন থেকে আক্রমণ করেছে। নিচ থেকে, পাহাড়ের ওপর থেকে এবং চারিদিক থেকেই তারা আক্রমণ করতে শুরু করলো। যেসব সেনারা পানির মধ্যে আছেন তারা নিচের নোনতা পানি তাদের গায়ে মারতে লাগলো। এখানে যারা যেসব জিন আছে অধিকাংশ আন্ডারগ্রাউন্ডের জিন, এবং এরা কখনো পানি দেখেনি, এবং এরা সবসময় আগুন এবং নানান ধরনের গরম নদী দেখে এসেছে। এদের গায়ে পানি লাগার সঙ্গে সঙ্গেই এরা জ্বলে পুড়ে পানির ভিতরে লাফ দিতে শুরু করলো, কারণ তাদের আর কোনো উপায় নেই। তারা চিল্লাতে চিল্লাতে পানির ভিতরে পড়ে ভস্ম হয়ে গেল। চারিদিকে আকাশ কালো থেকে হঠাৎ করেই ফর্সা হতে শুরু করলো, কারণ যে সমস্ত জিন প্রথম ধাপে পাঠিয়েছিল তাদের সমস্ত জিনকেই প্রায় হত্যা করা হয়েছে। ওয়াটারল্যান্ডের সমস্ত সৈন্যরা জয় জয়কার করতে শুরু করলো এবং হো হো করতে শুরু করলো, কিন্তু বিপদ সংকটাপূর্ণ অবস্থায় এখনও রয়েছে। এখনও বিপদ কাটেনি, কারণ পেছনে আরেক দল জিন আছে এবং তারা তাদের ষড়যন্ত্র বুঝতে পেরে গিয়েছে। ইকবাল তাদেরকে আরও বুদ্ধি শিখিয়ে দিয়েছে। প্রথম ধাপে প্রায় অসংখ্য জিনকে তারা মেরে ফেললো। পরবর্তী ধাপের জিন পাঠানোর পরে এইখানে যে সেনাপতি ছিল সে নিজের সামনের দিকে আসতে শুরু করলো। এরপরে ওয়াটারল্যান্ডের যত সৈন্য ছিল এবং শয়তান কালো জিনেদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলো। তারা একে অন্যের সাথে মারামারি করছে এবং একে অন্যকে হত্যা করছে। তবে ওয়াটারল্যান্ডের সৈন্যরা অনেক বেশি ট্রেনফুল এবং তারা খুব বেশি শক্তিশালী। তারা একে একে যত দর্পি স্টেশনের জিন ছিল সমস্ত জিনদেরকে মারতে শুরু করলো। তারাও কম যায় না, তারাও 2-1জনকে হত্যা করছে এবং খুব দ্রুত গতিতে তারা এগিয়ে আসছে ওয়াটারল্যান্ডের মেইন কিংডমের দিকে। কারণ প্রত্যেকটা কিংডম দখল করতে হবে, না হলে কোনোভাবেই মূল কিংডমের আশ্রয় নেওয়া যাবে না এবং সেইখান থেকে কোনোভাবেই সিংহাসনের ভার নেওয়া যাবে না। সম্রাট ক্যান্টিলিয়ার গাড়িবহর কুলুলুস রাজ্যের বর্ডার ভেদ করে সামনের দিকে চলে আসলো। ক্যান্টিলিয়া তখন ভাবছে যে সম্রাট সলেমান কি পালিয়েছে নাকি সমস্ত রাজ্য রেখে? কোনো রক্ষী নেই, কোনো কিছু নেই, এত সহজে প্রবেশ করে ফেললাম। বিষয়টা খুব মজাদার, তাই না? মেফু বলল কি যে মহারাজ, এটা নিশ্চয়ই কোনো চাল হতে পারে, আমি বুঝতে পারছি না। ক্যান্টিলিয়া বলল কি যে তুমি চুপ করো, কিসের চাল হবে? দেখো না কোনো
কোনো রক্ষী নেই এবং সমস্ত রক্ষী কেমন মরে পড়ে আছে। নিশ্চয়ই আমাদের আগের যেসব জিন ছিল তারা এদেরকে মেরে সামনে এগিয়েছে। বুঝতে পেরেছ? সে তো চিন্তা করো না। মেফো আবার বলল, এটা নিশ্চয়ই কোনো চাল হতে পারে, আমি কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। ক্যান্টিলিয়া তাকে আবার থামিয়ে দিল। ঠিক তখনই দক্ষিণ সাইড এবং উত্তর সাইড এবং তাদের নিচ থেকে হামলা হতে শুরু করলো। আগুনের গোলাবারুদ এবং তীর পেছন থেকে ছুটে এসে লাগতে লাগলো সমস্ত জিনেদের গায়ে, এবং যেসব ডার্ক ওয়ার্ল্ডের সম্মুখে যেসব জিন ছিল তারা একে একেই ভ্যানিশ হয়ে যেতে লাগলো। কারণ হচ্ছে তারা যখন আগুনে পুড়ে মারা যাচ্ছিল তখন ক্যান্টিলিয়া শুধুমাত্র তাকিয়ে দেখছিল। আর এটা কোনো সাধারণ আগুন না, জিন আগুনের তৈরি। তারা আগুনে পুড়ে মারা যাবে না, এই কথাটা খুব ভুল ধারণা। তাদের প্রতিহত করছে পেছন থেকে সমস্ত ক্যান্টিলিয়ার সৈন্যদেরকে, এবং কুল্লুস রাজ্যের সমস্ত সৈন্যরা একে একে সবাইকে হত্যা করতে শুরু করলো। সামনে যেসব জিন গিয়েছিল তাদের মুখোমুখি সংঘর্ষ হলো ক্যান্টিলিয়ার সম্মুখের যেসব জিন ছিল তাদের সঙ্গে। তারা খুব দ্রুত গতিতে তীর, ফলা, কাস্তে যা পাচ্ছে তাই দিয়েই ওইসব জিনেদের গলা, পিঠ, বুক সব কেটে টুকরো টুকরো করে ফেলছে। সামনে যেসব নতুন জিন ছিল তারা খুব সহজেই হার মেনে গেল, এবং যেসব জিন দেখলো যে তারা সামনে গেলে আর পারবে না তারা পালাতে শুরু করলো। হঠাৎ করেই মেঘগুলো জেলাপির মতো মোচড়াতে লাগলো। তার মানে বোঝা যাচ্ছে যেসব জিন এসেছিল তারা এখান থেকে পালাচ্ছে। ক্যান্টিলিয়া দেখে রাগে প্রচণ্ড ফেটে পড়ল। তখন সে মেফোকে বলল, মেফো, তুমি সত্যি কথাই বলেছিলে, এটা একটা চাল, এবং এটা সাধারণ কোনো জিনের চাল হবে না, এবং সলেমনের মাথা থেকে এরকম বুদ্ধি কখনোই বের হবে না। এই যুদ্ধের প্যাটার্ন আমি জানি, এটা আর কেউ নয়, এটা নিশ্চয়ই ইকবাল, এবং ইকবালকে সে হাত করেছে। তোমাকে আমি বলেছিলাম যে ইকবালকে এখান থেকে নিয়ে আসতে, কিন্তু তুমি। মেফো তখন বলল, মহারাজ, আমি কিভাবে নিয়ে আসবো? আমি যে এখান থেকে প্রাণ নিয়ে বেরিয়ে আসতে পেরেছি এত বড় তথ্য নিয়ে, সেটাই বড় কথা। ক্যান্টিলিয়া তখন বলল, আমাদের জিনদেরকে কিভাবে মারছে দেখো। মেফো তখন বলল, মহারাজ, সেনাপতিকে ডাক দেন, আমাদেরকে এরকম ভাবে আগালে হবে না। চারিদিক থেকে খবর আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সব দিকেরই একই অবস্থা। যত সৈন্য সামনে পাঠানো হয়েছিল সমস্ত সৈন্য একদম মাঠে মারা পড়েছে, একজনও বেঁচে নেই, সবাই মারা গিয়েছে। আমাদের অনেক সৈন্যকে হত্যা করা হয়েছে, অথচ আমরা বর্ডারের ওই পারে এখন পর্যন্ত যেতে পারলাম না। তার মানে বুঝতে পেরেছি যে ওরা কেন বর্ডারের ওই পাশে আমাদের এত নিরিবিলি আসতে দিল। আমাদেরকে সামনে খুব বুদ্ধি করে আগাতে হবে। আমি মনে করছি যে আমাদের যেসব আন্ডারগ্রাউন্ডের জিন আছে, দৈত্য জিন, তাদেরকে সামনে দিন, এবং যেসব শক্তিশালী পুরাতন যোদ্ধা আছে যারা কিনা আধিরাজ্যের আমলেও লড়াই করেছে তাদের পেছনে দিন, এবং যেসব দুর্বল সৈন্য আছে দর্পি স্টেশন থেকে তৈরি করা, এরকম ধাপে ধাপে পেছনে বসাতে হবে। না হলে কোনোভাবেই ইকবালের বুদ্ধির সাথে পারা যাবে না। আপনার মনে আছে এর আগের বার ইকবাল কিভাবে বড় শয়তানকে হত্যা করেছিল, যে কিনা পৃথিবীর সব থেকে শক্তিশালী জিন ছিল, একজন মানুষ কিনা তাকে এরকম ভাবে হত্যা করেছিল। ইকবালের বুদ্ধির কাছে আমাদেরও বুদ্ধি খাটিয়ে চলতে হবে। গত যুদ্ধে আমি থাকলে নিশ্চিত আপনারা জিততেন, কারণ একজন মানুষের বুদ্ধির সাথে একজন মানুষই পারবে, এবং আপনি ভুলে যাচ্ছেন যে আমি একজন মানুষ। ক্যান্টিনে বলল, তুমি ঠিক বলেছ। খানিকক্ষণ বাদে সেনাপতি এসে বললেন, মহারাজ, আমাদের সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। সামনে যত সৈন্যই পাঠাচ্ছি হয়তো পেছন দিয়ে মারছে, আর না হলে কোথা থেকে যে তীর এসে ছুটে গায়ে লাগছে এবং কোথা থেকে যে এরা উড়ে আসছে কিছুই বুঝতে পারছি না। ওরা সমস্ত সীমানা দখল করে রেখেছে, উপর নিচ, তারপর সামনে পেছনে সব জায়গায়। আমরা কোনোভাবেই এগোতে পারছি না। আমরা তো এখন পর্যন্ত কোনো কিংডমের দরজা পর্যন্তই পৌঁছাতে পারলাম না। 7 কিংডমের মধ্যে 5 কিংডম লড়ছে ওদের, আর 2 কিংডম স্নোল্যান্ড এবং তৃণভূমির দক্ষিণ সাইড ওইটা ইউসুফের কন্ট্রোলে, ওদিকে আমরা যেতে পারবো না। আর স্নোল্যান্ডের রাজা এসবের ভিতরে কখনোই আসেন না, আর আমরা কখনোই স্নোল্যান্ডে গিয়ে হামলা করতে পারবো না, কারণ ওদিকের পরিবেশ সম্পূর্ণরূপে আলাদা, এবং এদিকে ইউসুফের কন্ট্রোলে আছে, এবং ইকবাল সেটাকে আগে থেকে সুরক্ষিত করে রেখেছিল রানা প্যালেসের ওই সাইড, যেটা কিনা দক্ষিণ তৃণভূমির অঞ্চল। ওদিকে আমরা কোনোভাবে প্রবেশ করতে পারবো না কোনোদিনই, তা আমরা যত শক্তিশালী হই না কেন। কিন্তু এই 5 কিংডমের ওয়াটারল্যান্ড, তৃণভূমি, হিলল্যান্ড কোনো জায়গায় আমরা প্রবেশ করতে পারছি না। কি করব কিছুই বুঝতে পারছি না। তখন সে বলল, শোনো মেফো, তুমি কিছু বুদ্ধি বের করো। মেফো তখন জানালো, শোনো, তোমরা এরকম ভাবে সৈন্যকে আগে আগাও, যত আন্ডারগ্রাউন্ড কিংডমের দৈত্য আছে তাদেরকে সামনে দাও। সে তাই করলো, সমস্ত দৈত্যদেরকে সামনে দিল। হিলল্যান্ডের পাশে বড় একটা জায়গা আছে, সেই জায়গায় সমস্ত সৈন্যরা তৈরি হয়েছে। হিলল্যান্ডের রাজা ডারবিন তাকিয়ে আছে দূরে, তার দূরবীন দিয়ে দেখছে। অসংখ্য জিন তাদের এলাকা দখল করে রেখেছে।
তবে হিলল্যান্ডে যে কোনো দৈত্য জিন এসে হোক বা যে জিনই হোক, তারা কোনোভাবে পারবে না। এদের শক্তি অন্যরকম এবং এরা সব থেকে বেশি শক্তিশালী জিনেদের কাতারে পড়েন। হিলল্যান্ডের রাজা তার সৈন্যদেরকে হিলের চারপাশে মানে পাহাড়ের বিভিন্ন পাড়াতে পাড়াতে লুকিয়ে রেখেছে। এখানে প্রবেশ করা এতটা সহজ নয়। পাহাড় বেষ্টিত একটা অঞ্চল এবং পাহাড়ের গা কেটে খুব সুন্দরভাবে কারুকার্য করা এই ল্যান্ড, এখানে প্রবেশ করা খুব সহজ হবে না। সেনাপতি মশাই এখানে দাঁড়িয়ে আছেন। এখানকার সেনাপতি আরেকজন এবং সেটা আন্ডারগ্রাউন্ডের একজন সেনাপতি। তিনি সেখানে দাঁড়িয়ে আছেন তার দৈত্য জিন এবং দর্পিষ্ট সৈন্যের কিছু সংখ্যক জিন নিয়ে, এবং যারা পুরাতন জিন ছিল তাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছেন। সমস্ত কিছু সমন্বয়ে তারা ভাবছে কিভাবে আক্রমণ করা যায়। দূরে দেখতে পেল কিছু জিন তাদের দিকে এগিয়ে আসছে। তখন তারা হামলা না করে তাদের দিকে এগিয়ে আসতে বলল। তারা এগিয়ে এসে বললেন কি যে, শোনো, তোমরা এখানে এসেছো ভালো কথা, তোমরা আমাদের সঙ্গে পারবে না, আর তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো সেটা কখনোই সফল হবে না। তোমরা এখন এখান থেকে বেরিয়ে যাও যদি প্রাণ নিয়ে বাঁচতে চাও। সেনাপতি তখন বললেন, আমরা এইখানে রাজ্য জয় করে তারপরে যাব, এত সহজে আমাদেরকে হারানো সম্ভব নয়। সঙ্গে সঙ্গে বললেন কি যে, ঠিক আছে, তাহলে আসো, যুদ্ধের জন্য প্রস্তুত আমরা। সে তার গাড়ি বহর নিয়ে পেছনের দিকে ফিরে আসলেন, এসে পাহাড়ের মধ্যে ঢুকে গেলেন। তারা দ্রুত গতিতে হিলল্যান্ডের উপর হামলা করার জন্য এগিয়ে আসলো। ঠিক একই কাণ্ড যেখানে ইকবাল শিখিয়ে দিয়েছে। খানিকটা দূরে আসার পরেই বেশ কিছু দৈত্যের মাথা একদম ঘাট থেকে আলাদা হয়ে গেল। কিছু দ্রুতগামী জিন এগুলো করছে এবং তারা লুকিয়েছিল এবং ঠিক একইভাবে পেছন থেকে আবার আক্রমণ করলো। যত জিন ছিল পেছনের সমস্ত জিন আস্তে আস্তে মরতে শুরু করলো এবং ডার্ক ওয়ার্ল্ডের যেসব দর্পি স্টেশনের নতুন জিন ছিল তারা সেখানেই লুটিয়ে পড়তে লাগলো। সামনের যেসব দৈত্য জিন ছিল তারা পাহাড়ের গায়ে জোরে জোরে আঘাত করতে শুরু করলো। তাতে পাহাড়ের খুব একটা ক্ষতি হচ্ছে না। খানিকক্ষণ বাদে ভেতর থেকে কিছু বড় বড় পাহাড়ের এক ধরনের অদ্ভুত দেখতে অস্ত্র উড়ে এসে তাদের মাথায় লাগতে শুরু করলো। যেসব দৈত্য জিনকে সামনে পাঠানো হয়েছিল, কারোর শিং উড়ে গেল, কারোর হাত পড়ে গেল, কারোর বুকে লেগে সে 2 হাত 3 হাত দূরে গিয়ে পড়ল, এবং এরকম করে সামনে যত জিন পাঠানো হয়েছে সমস্ত জিনেদেরকে একদম একে একে বেছে বেছে হত্যা করা শুরু করলো। কিন্তু একটা পর্যায়ে সেসব জিনগুলো পাহাড়ের গা ভেদ করে ভেতরের দিকে প্রবেশ করে ফেলল, কারণ তার সংখ্যায় অসংখ্য, একটা মারলে আরো 10টা চলে আসে। এবং দৈত্য জিনেদের সব থেকে বড় বিষয় হচ্ছে এরা খুব সহজে মরে না, কারণ একটা হাত নেই, সেই একটা হাত না নিয়ে এসে উঠে চলে এসেছে। এসে পাহাড়ের গায়ে তারা জোরে জোরে আঘাত করতে শুরু করলো। পাহাড় থেকে বিভিন্ন পাহাড়ি পাথরের অস্ত্র তাদের দিকে উড়ে আসছে। হঠাৎ করেই পাহাড়ের একদম চূড়া থেকে তীরের মতো একটা বিশাল পাহাড়ি ফলা এসে একটা দৈত্যের মাথায় লাগার সঙ্গে সঙ্গেই তার মাথা খণ্ড বিখণ্ড হয়ে নিচে পড়ে গেল। কিন্তু সাথে সাথে সেই দৈত্য জিনটা আবার উঠে পড়ল। এরা বুঝতে পারছে যে এই দৈত্য জিনেদের সঙ্গে পারা এতটা সহজ হবে না, কারণ এদের প্রাণ নিশ্চয়ই এদের শরীরের মধ্যে নেই, নিশ্চয়ই কোথাও একটা গোপন জায়গায় লুকানো আছে যেটা দিয়ে তাদেরকে হত্যা করা যাবে। অন্য যে কোনো জিন মারা গেলেও দৈত্য জিনগুলো মারা যাচ্ছে না, কারণ তাদেরকে তৈরি করা হয়েছে এমনভাবে যে তাদের প্রাণ, হাত পা, শরীর কিংবা অন্য কোথাও নেই। নিশ্চয়ই এমন কোনো গোপন পয়েন্ট আছে যে পয়েন্টে হামলা করলেই তারা মারা যাবে। কোনোভাবেই তাদেরকে প্রতিহত করা যাচ্ছে না। প্রায় হাজার হাজার দৈত্য জিন তাদের রাজ্যের দিকে এগিয়ে আসতে লাগলো এবং তারা একে একে মেরে যাচ্ছে। অন্যান্য জিন মারা যাচ্ছে, কিন্তু এই দৈত্য জিনগুলো কোনোভাবেই মারছে না। তারা ভেতরে প্রবেশ করে ফেললো। মেন দরজার কাছে এসে জোরে জোরে মেন দরজার খোঁতাতে লাগলো। মেন দরজা খুব শক্তিশালী ছিল, কিন্তু তারপরেও তারা অনেকটা আঘাত প্রাপ্ত করে সেই মেন দরজার এক পাশ একদম বাঁকা করে ফেলেছে। এরকম যদি বেশিক্ষণ চলতে থাকে তাহলে হয়তো খুব বেশিক্ষণ টিকতে পারবে না। তারা যে কোনো সময় ভেতরে প্রবেশ করে সকলকে হত্যা করা শুরু করবে। এখানের কারিগরি এবং সিস্টেমটা একটু ভিন্ন। এত সহজে হয়তো এরা পারবে না। 7-8টা দৈত্য মিলে বিশাল আকৃতির একটা পাথর উঠিয়ে এনে দরজায় জোরে জোরে ধাক্কা মারতে শুরু করলো। দরজা বেশিক্ষণ টিকবে না সেটা রাজা দূর থেকে দেখেই বুঝতে পারছে। রাজা তখন জানালো, ওদেরকে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতে দাও। আর শোনো মন্ত্রী, তুমি একটু দেখো যে ওদের দুর্বল পয়েন্টগুলো কোথায়। এগুলো সম্পর্কে তো আমাদের আইডিয়া নেই, আমরা আসলে বুঝতে পারছি না কি করা যায়। তারা জোরে জোরে দরজায় টোকা মারতে শুরু করলো। ইকবাল একটা জিনের রথ নিয়ে আকাশে ভেসে বেড়াচ্ছে। চারিদিকে সে শুধু দেখছে কালো এবং অন্ধকারের বিভিন্ন ধরনের শক্তি। চারিদিকে যেন এক যুদ্ধক্ষেত্র বেঁধে রেখেছে। এরকম যদি বেশিক্ষণ চলতে থাকে আর সে বুঝতে পারছে না যে সে কী করবে। চারিদিকে যত জিন ছিল সবাই তাদের মৃতদেহ ফেলে রেখেছে মেরে নিচের দিকে। চারিদিকে যেন এক ধরনের ধ্বংসযজ্ঞ লেগে আছে। ইকবাল দেখে তার ভীষণ খারাপ লাগছে। এই দিনগুলো যেন আর ফিরে না আসে, কিন্তু সেই দিনগুলোই ফিরে এসেছে। তার রাজ্যবাসী ভালো নেই।
খানিকটা দূরে গিয়ে দেখল সেনাপতি বীরবল দাঁড়িয়ে আছে। ইকবাল বলল, কি অবস্থা, ওরা কি প্রতিহত হয়েছে? ইকবাল, তুমি এসেছো? হ্যাঁ, তুমি যে বুদ্ধি দিয়েছিলে তাতে করে অনেকটা প্রশমিত হয়েছে, কিন্তু ওরা সংখ্যায় অনেক, আবার পূর্ণ শক্তি নিয়ে ফিরে আসছে এবং ওরা আমাদের ট্রিক বুঝে ফেলেছে। এবার কি করব কিছুই বুঝতে পারছি না। ওরা সামনের দিকে দৈত্য জিনগুলোকে পাঠিয়েছে এবং দৈত্য জিনগুলো অনেক শক্তিশালী এবং এদেরকে কোনোভাবেই প্রতিহত করা যাচ্ছে না। এদেরকে যতই মারি ততই এরা উঠে চলে আসে। এদের কারোর হাত নেই, কারো পা নেই, তবুও এক পা দিয়ে এরা চলে আসে, এমনকি কারো মাথা পর্যন্ত খুলে পড়ে গিয়েছে। তারপরেও তারা উঠে চলে আসছে। এরা এত বেশি শক্তিশালী, এরকম চলতে থাকলে তো আমরা বেশিক্ষণ টিকতে পারবো না। কি করা যায় ইকবাল, বলো তো? ইকবাল তখন বলল, আমি একটা বুদ্ধি বের করছি, তোমরা কাজ করো, সমস্ত সাইড দিয়ে তাদেরকে হত্যা করার চেষ্টা করো। দৈত্য জিনদেরকে তুমি মারতে পারছো না ঠিক আছে, কিন্তু তোমরা দেখো কোনোভাবে যেন এরা সীমানার মধ্যে প্রবেশ না করতে পারে। এরা বর্ডার প্রেস করে এই পাশে চলে এসেছে সেটা ঠিক আছে, কিন্তু তুমি শুধুমাত্র এদেরকে বিভিন্ন বড় বড় শক্তি দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করো, যাতে করে এরা সামনের দিকে এগিয়ে আসতে না পারে। আর যেসব দৈত্য জিনের পাশে দর্পি স্টেশনের নতুন জিন আছে তাদেরকে তোমরা হত্যা করো এবং যত পারো করো। আমি কোনো একটা বুদ্ধি বের করার চেষ্টা করছি। সাথে সাথেই বীরবল সমস্ত বিশ্বের সব সেনাপতিদের কাছে এবং রাজ্যে খবর পৌঁছে দিল মুহূর্তের মধ্যে। জিনেদের এই ক্ষমতা আছে, তারা চাইলেই এটা খুব সহজেই করতে পারে। বিশ্বের সমস্ত রাজ্যের কাছে খবরগুলো পৌঁছে গেল এবং তারা সেই একই কাজগুলো করা শুরু করলো। আকাশের সীমানা দিয়ে বিশাল আকৃতির একটা সাদা ধোঁয়া উড়ে যেতে দেখা গেল। সেটা হচ্ছে স্নোল্যান্ডের মন্ত্রী। সে এসে স্নোল্যান্ডের বর্ডার প্রেস করে ভেতরে প্রবেশ করলো। তাকে দেখে সমস্ত সেনারা বলল, মন্ত্রী সাহেব, আপনি এসেছেন। ফর্টাস এসেছে। ফর্টাস এসে সেনাপতির সঙ্গে উপরে গিয়েছে। মন্ত্রী তখন বললেন, মহারাজ কোথায়? মহারাজের সঙ্গে আমার দেখা করতে হবে, খুব দ্রুত, আর্জেন্ট। তখন সেখানের সেনা অধ্যক্ষ বলল মহারাজ তো উপরে গিয়েছেন এবং মানে আপনাকে এত উত্তেজিত দেখাচ্ছে কিসের জন্য, কিছু কি হয়েছে? মন্ত্রী তখন বললেন, ফর্টাস কখন এসেছে আর দ্রুত করে মহারাজকে খবর লাগাও। সেনা অধ্যক্ষ বললেন সেনাপতি মশাই এবং ফর্টাস উপরে গিয়েছে, নিশ্চয়ই কোনো জরুরি খবর আছে। তখন মন্ত্রী বললেন, ওরা কি তাহলে জেনে গিয়েছে যে বিশ্বযুদ্ধ বেঁধে গিয়েছে? ক্যান্টিলিয়া কোরুলুস রাজ্যের উপর হামলা করেছে। এ বিষয়টা তাকে অবশ্যই জানাতে হবে এবং সারা বিশ্বে খুব দ্রুত গতিতে গন্ডগোল ছড়িয়ে পড়ছে। যেরকমটা দেখে আসলাম তাতে করে যে কোনো মুহূর্তে ক্যান্টিলিয়া কোরুলুস রাজ্যের ওপর বিরাজমান হয়ে যাবে। আর যদি সেটা কোনোভাবে হয়ে যায় তাহলে আমাদের খুব বেশি বিপদ আছে সামনে, কারণ তারা এবাকে নিতে এখানে আসবে এবং আমাদের রাজ্যকে একদম ধ্বংস করে ফেলবে। তারা নিশ্চয়ই জেনে যাবে যে এবা এখানে আছে। আমার মহারাজের সঙ্গে খুব দ্রুত কথা বলতে হবে, আমাদের সামনে খুব বড় বিপদ। সেনাধ্যক্ষ বললেন, আপনি দ্রুত নিচে যান, সেখানেই আছে মহারাজ, আপনি ওইখানে গিয়ে দেখা করে আসেন। তবে ওইখানে তো আপনার যাবার অনুমতি নেই। সেনাপতি গিয়েছে, নিশ্চয়ই সেনাপতি খুব দ্রুত তাকে ডেকে নিয়ে আসবেন। মন্ত্রী কোনো কথা না বলে দ্রুত মহারাজের কক্ষে চলে গেলেন, সেই বড় বিল্ডিংয়ে যেখানে মহারাজ থাকেন। বরফের ঢাকা বিশাল প্রাচীরে ঘেরা একটা সিংহাসনের মতো বড় বিল্ডিং। সেই বিল্ডিংয়ের ভেতরে তিনি প্রবেশ করলেন। মহারাজের কক্ষে গিয়ে দেখলেন সেখানে মহারাজ নেই। ফর্টাসের তরবারি মহারাজের ঘরের বাহিরে সেনারা আটকে রেখেছেন এবং তিনি ভেতরে চলে গেলেন। ভেতরে গিয়ে সেই বিশাল আকৃতির অদ্ভুত পাথরের লিফটে চড়ে তিনি নিচে চলে গেলেন। নিচে গিয়ে যখন তিনি সেই দ্বারপ্রান্তে পৌঁছালেন, দেখতে পেলেন সেখানে বিশাল আকৃতির বড় বড় দুটো দৈত্য জিন পড়ে আছে। তার মানে এদেরকে কারা হত্যা করেছে? রাজ্যে কি চলছে কিছুই বুঝতে পারছে না, এখানে কি হচ্ছে। সে অবাক হয়ে গেল, এরকমভাবে হত্যা, এটা তো তার মাথায় কিছুই ঢুকছে না। সে সামনে এগিয়ে গেল, তার শরীর কাঁপছে। কি হতে চলেছে বিশ্বে? নিশ্চয়ই আবার বড় ধরনের কোনো যুদ্ধ বাঁধতে চলেছে। এত বছর পরে হঠাৎ করেই শান্ত পৃথিবী আবার উত্তাল হতে শুরু করলো। শেষ যেবার বড় শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তখন খুব স্বল্প পরিসরে যুদ্ধ লেগেছিল, কিন্তু 14,000 বছর পর আবার শয়তানেরা তাদের সিংহাসন দখল করতে আসছে। হানিফা এবং মায়া সেখানে বসে আছে, তারা নিচের দিকে তাকিয়ে আছে। হানিফা মাথাতে হাত দিয়ে বসে আছে, কারণ ইউসুফ কি মারা গিয়েছে নিচে পড়ে। যেভাবেই হোক তাকে উদ্ধার করতেই হবে। পাহাড়ের একদম কাছ ঘেঁষে নিচের দিকে নামতে শুরু করলো। খানিকটা কুয়াশা সেখান থেকে সরে গেল তারা দানার ঝাপটায়। ইউসুফের চিৎকার শুনে হানিফা পাহাড় ঘেঁষে নিচে নামতে শুরু করলো। এখানে তীরের ভয় নেই, আরেকটু সামনে গেলেই হয়তো তীর ফলার মতো হয়ে তাদেরকে একদম ভেদ করে বেরিয়ে যাবে। সে মায়াকে বলল, মায়া তুমি এখানে বসে থাকো, ইউসুফ এখনো জীবিত আছে, আমি তাকে উদ্ধার করে নিয়ে আসছি, তার শব্দ আমি শুনতে পাচ্ছি। ইউসুফ একদম প্রায় নিচে গিরিখাতের কাছাকাছি পৌঁছে গিয়েছে।
কিছু কুমির তাদেরকে ধরার চেষ্টা করছে, কিন্তু ইউসুফ খুব শক্ত করে তাকে ধরে রেখেছে। সঙ্গে সঙ্গে সে নিচে গিয়ে সেই কুমিরের গায়ে একটা ফলা ছুঁড়ে মারল, একটা আগুনের বর্ষার মতো ফলা। হানিফার কাছে এগুলো সবসময় থাকে। কুমিরগুলো আস্তে আস্তে নিচে নেমে যেতে শুরু করলো এবং সে মুরব্বীকে ধরে ফেলল এবং হানিফা ইউসুফের কাঁধে চড়ে উপরের দিকে উঠে আসতে শুরু করলো। হানিফা ভয় পেয়ে গিয়েছিল, ইউসুফ যদি এখানে পড়তো তাহলে তারা দুজনই মারা যেতেন। মুরব্বী চাচাকে এখানে আনাটাই ভুল হয়েছে, হানিফা মনে মনে সেটাই ভাবতে লাগলো। কিন্তু সেও তো একজন কাজের লোক, কারণ হচ্ছে সে যদি না থাকতো তাহলে হয়তো আমরা এই পর্যন্ত পৌঁছাতে পারতাম না। আর তার কাছে যে জিনিসটা আছে সেটা অতি মূল্যবান। হানিফা তখন বলল, ওই জিনিসটা কোথায়? ইউসুফ তখন বলল, ওইটা আমার মুখে এই যে আমি ধরে রেখেছি, এই জন্য আমি চিৎকার করতে পারিনি। যদি চিৎকার করতাম তাহলে এটা পড়ে যেত। জিনিসটা একটা লকেটের মতো খুবই মূল্যবান একটা জিনিস, এবং এটা ওই মুরব্বীর গলায় ছিল এবং সেটা ইকবালই তাকে দিয়েছিল। হানিফা ওই দুজনকে নিয়ে ওপরে উঠে আসলো। মায়া ইউসুফকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, বলল, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলেছি। তারপর তাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো ভীষণ আকারে। ইউসুফ তখন বলল, আহা, আমার কিছু তো হয়নি, আমি তো দেখো বেঁচে আছি এবং আমি এত সহজে মরব না। আমার বাবাকে উদ্ধার না করে, পুরো বিশ্ববাসীকে নিরাপদে না রেখে আমি মরব না। আমি এতদিন হেলায় ফেলায় জীবন কাটিয়েছি, কিন্তু আমার জীবনের লক্ষ্য আমার বাবাকে উদ্ধার করা এবং কুরুলসবাসীকে শান্তি ফিরিয়ে দেওয়া। সে তো এত সহজে আমি মরছি না। হানিফা তখন বলল, ইউসুফ, আমি জানি তোমার কিচ্ছু হবে না, তুমি হচ্ছ এই পৃথিবীর রক্ষাকর্তা। চলো, আমাদেরকে ভেতরের দিকে যেতে হবে, সময় নষ্ট করলে চলবে না। তোমার বাবা সেখানে বন্দি অবস্থায় আছে। বিশ্বে এবং বাইরের কি অবস্থা সেসব সম্পর্কে কিন্তু আমাদের মোটেই ধারণা নেই। কি হচ্ছে বাইরে সেটা আমাদের খুব দ্রুত জানতে হবে। আমার ধারণা এটার মধ্যেই কোথাও এবার লুকানো আছে এবং আমরা খুব কাছাকাছি চলে এসেছি এটার। তারপর তারা সেই বড় রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করলো। ভেতরটা বেশ খানিকটা অন্ধকার। ইউসুফের হাতের সেই মশালটা সে আবার জ্বালালো। মশালে বেশ খানিকটা আগুন ধরেছে। ভেতরটা অন্ধকার হওয়ার কারণ আছে, কারণ গুহার মধ্যে তো আলো থাকবে না। তারা যত সামনে আগাচ্ছে ততই অন্ধকার যেন বাড়ছে, আর বিপদও সামনে অপেক্ষা করছে। এই সিংহাসনের মধ্যে নিশ্চয়ই আরো বড় বিপদ আছে, যেসব বিপদ তাদের জন্য অপেক্ষা করছে। তারা একটু সামনে এগোতেই দেখতে পেল একটা গৌরানির শব্দ তারা শুনতে পাচ্ছে। কিসের গৌরানির শব্দ? তারা সাইড কেটে গেল, দেখতে পেল সেখানে দুটো বড় বড় দৈত্য দাঁড়িয়ে আছে এবং তারা এই দরজা পাহারা দিচ্ছে। সিংহাসনের বড় দরজা, এটা দিয়েই এখান থেকে বের হতে হয়, মানে সদর দপ্তরের যে বড় দরজা আছে সেই বড় দরজা পাহারা দিচ্ছে। খানিকক্ষণ সামনে যেতেই তারা দেখলো সামনে বিশাল এক উপত্যকা এবং তারা এই সিংহাসনের পেছনে ছিল, এই বড় বিল্ডিংয়ের পেছনে ছিল যেদিক দিয়ে তারা প্রবেশ করেছে। তারা এখন বুঝতে পারলো এবং সে মুরব্বীটা বলল, আমরা এতক্ষণ তাহলে পেছন দিয়ে ঢুকছিলাম, যার কারণে এত সহজে পেরিয়ে আসতে পেরেছি। কি আজব ব্যাপার, তাই না? আমরা যদি সামনে দিয়ে আসতাম। দেখো আল্লাহর লীলা খেলা, কিভাবে তারা নিরাপদে আমাদেরকে জায়গা মতো পৌঁছে দিচ্ছে। সত্যি আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী এবং আল্লাহ সবসময় ভালোদের পক্ষেই থাকেন। ইউসুফ এবং হানিফা সামনে থাকা সবগুলো দৈত্যর দিকে তাকিয়ে আছে, কিভাবে তাদেরকে হত্যা করা যায় সেটা ভেবে। ইউসুফ তখন বলল কি যে, চাচা, আমরা কি এদের সঙ্গে পারবো? কোনো ট্রিকি ওয়েতে সামনে যাওয়া যাবে না? সেই বৃদ্ধ মুরব্বী লোকটা তখন বললেন, এইখানে যেহেতু এতগুলো আছে তাহলে নিশ্চয়ই সামনেও অনেকগুলো থাকতে পারে, সেটা তো আমরা জানি না। হানিফা তখন বলল, হ্যাঁ, তা সত্য বলেছ, তবে আমি একটু দেখে আসি, তাই না? দেখে এসে আমি তোমাদেরকে জানাচ্ছি। হানিফা তখন অদৃশ্য হয়ে গেল, অদৃশ্য হয়ে আকাশে উড়াল দিল। দৈত্যগুলো বোকার মতো তাকিয়ে আছে, কিন্তু কিছুই আশেপাশে দেখতে পাচ্ছে না। এরা হয়তো একটু বোকা, ইউসুফ থাকার যার কারণে হয়তো হানিফার মাথায় একটু একটু বুদ্ধি খুলছে। হানিফা লুকিয়ে গাছের আড়ালের ওপর দিয়ে উড়ে সামনের দিকে গেল। সে দেখতে পেল সামনে বিশাল উপত্যকা এবং সেখানে কোনো জিনেদের পাহারা নেই, কিন্তু খুব দূরে একটা বিশাল বটগাছ দেখা যাচ্ছে এবং সামনে বিশাল পাহাড়ি ঝর্ণা এবং নদী। এই নদীর ওই পাশে নিশ্চয়ই কিছু তো একটা আছে এবং এই নদীর পাড়ে পৌঁছাতে পারলেই হয়তো কোনো একটা জিনিস বের করা যাবে। তারা ভেতরে যে নদীটা দেখে এসেছে সেই নদীটাই এখানে এসে মিশেছে। কে জানে এই নদীর ভেতরে কুমির অথবা ভয়ঙ্কর জন্তু আছে কিনা। হানিফা খানিকক্ষণ ঘুরে আবার তাদের কাছে চলে এসে দৃশ্যমান হলো। তখন বলল কি যে, আমরা এদিক দিয়ে যেতে পারবো এবং সামনেই আমরা যেতে পারবো, তবে এদেরকে কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে আমরা এখানে এসেছি। উপস্থিতি টের পেলে এরা নিশ্চয়ই সবাইকে অ্যালার্ট করে দিবে, আর এরা যতজন আছে আমরা চাইলেও হত্যা করতে পারবো না, কারণ ইউসুফ, তোমার কাছে সেই শক্তি নেই যে তুমি এরকম জিনেদের হত্যা করবা।
এরা হচ্ছে পৃথিবীর সবথেকে শক্তিশালী জিনেদের কাতারে পড়ে, এদেরকে হত্যা করা এত সহজ হবে না। তারপর ইউসুফ বললেন কি যে চাচাজি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হানিফা বলল, কি বুদ্ধি? ইউসুফ তখন বলল কি যে, আপনার ডানার নিচে আমরা দুজন যাব এবং মায়া আমাদের পেছন পেছন আসবে। মায়া তখন বলল কি যে, কেন আমার ডানার পেছনে তুমি আসতে পারবে না, কিসের জন্য? ইউসুফ তখন বলল, হানিফা চাচার ডানার মধ্যে ম্যাজিক্যাল বিষয় আছে, আর তুমি একটা মেয়ে জিন, তোমার মধ্যে তেমন কোনো কিছু। আচ্ছা, এত কথা বাদ দাও, আমরা ওনার ডানার নিচে দিয়ে যেতে পারবো, সমস্যা নেই। আর যেহেতু হানিফা তখন বলল, হ্যাঁ সেটা করা যায়, কিন্তু একটু কষ্ট হবে। যদি টের পেয়ে যায় তাহলে আমাদেরকে নিশ্চিত রূপে তাদের সঙ্গে যুদ্ধই করতে হবে, না হলে আমরা সামনে এগোতে পারবো না। তারপর হানিফা তাদেরকে তার দুই ডানার নিচে লুকিয়ে ফেলল। ইউসুফ হানিফার ডানা শক্ত করে ধরে রেখেছে। হানিফার ডানা বিশাল, সেটা আকাশে ঝাপটালে অনেক বড় দেখা যায়। হানিফার সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল এবং ইউসুফ তো মানুষ, সে তো আর অদৃশ্য হতে পারবে না, যার কারণে ডানার তলে খুব ট্রিকি ওয়েতে লুকিয়ে থাকলো। তারপর হানিফা আকাশে উড়াল দিল এবং তার পেছনে মায়া অদৃশ্যভাবে আস্তে আস্তে যেতে শুরু করলো। খানিকটা সামনে গিয়েই একটা গাছ পড়ল এবং সেই দৈত্য জিন ইউসুফকে দূর থেকে দেখে ফেলল। তখন সে বলল কি যে, দেখতো ওইখানে কি? একটা দৈত্য জিন আরেকটা দৈত্যজিনকে বলল এবং হানিফা সঙ্গে সঙ্গে গাছের আড়ালে লুকিয়ে পড়ল। তারা তাকিয়ে দেখলো, কই, ওইখানে তো কিছুই নেই। তারা আবার গল্প করতে শুরু করলো। যাই হোক, এখানটা পেরিয়ে সামনে আসা গিয়েছে। অনেকটা দূরে গিয়ে তারা সেই বিশাল উপত্যকার মাঝখানে দাঁড়িয়ে পড়ল। এক বিশাল সাদা ধবধবে উপত্যকা, সামনে বিশাল কুয়াশা এবং বিশাল বড় বড় আকৃতির লম্বা লম্বা গাছ, এবং এই গাছের পাতা একদম মাথায়, খুব অদ্ভুত ধরনের এক ধরনের পাতা, যা কিনা খসে খসে এই উপত্যকার মধ্যে পড়ছে। কুয়াশার মধ্যে সামনে খুব বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না। তারা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে সামনের দিকে এগোতে শুরু করলো। পুরো বিশ্বের সমস্ত জায়গায় সব জিনেরা একে একে সামনের দিকে এগোতে শুরু করেছে। ইকবাল তাদেরকে দেখে কোনোভাবেই বুঝতে পারছে না যে কিভাবে এইসব দৈত্য জিনদেরকে হত্যা করা যায়, কারণ হত্যা করা তত সহজ হবে না। তারা অনেক বেশি শক্তিশালী এবং এত পরিমাণ সংখ্যক জিন আগের বার ছিল না যখন সে যুদ্ধ করেছে। এদের সঙ্গে পারাটা সহজ হবে না। ওদিকে ওয়াটার কিংডমের সমস্ত রাজ্য সব জিনেরা ঘিরে ফেলেছে। অধিকাংশ সেনারাই তাদের সঙ্গে না পেরে সামনের দিকে পালাচ্ছে, কারণ হচ্ছে এসব দৈত্য জিনেদের কাছে কোনোভাবেই তারা পারছে না। তারা খুব দ্রুতই ওয়াটার কিংডমের সামনে এসে ঘেরাও করে ফেলল। ওয়াটার কিংডমের ভেতরে যে রাজা বসেছিল সেই রাজা আর একদম নিরুপায় হয়ে পড়েছে, কারণ তাদের রাজ্য খুব দ্রুতই দখল হয়ে যেতে চলেছে এবং তারা আর হয়তো তাদের সঙ্গে লড়াই করে পারবে না। খানিক্ষণ বাদে দৈত্য জিনগুলো তাদের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ল এবং রাজ্যের যেসব প্রজারা ছিল তারা দিক বিদিক ছোটাছুটি করতে লাগলো। সৈন্য যারা ছিল তারা আকাশে উড়ে এদিক ওদিক যেতে শুরু করলো, কারণ তারা অনেকটা হেরে গিয়েছে এবং তারা হয়তো আর তাদের সঙ্গে পারবে না, কারণ এত সেনার সঙ্গে পারা কখনোই সম্ভব নয়। এতক্ষণ তারা যাদেরকে মেরেছে তারা ছিল হচ্ছে দর্পি স্টেশন থেকে জন্ম নেওয়া সদ্য যেসব বাচ্চা জিন ছিল তাদেরকে, আর পেছনে কিছু যোদ্ধা জিন ছিল তাদেরকেও হত্যা করেছে। অসংখ্য জিনের বডি ওয়াটারল্যান্ডের পানিতে ভাসছে এবং সমস্ত জায়গায় পড়ে পড়ে আছে, কিন্তু আরও সংখ্যক জিন পেছন দিয়ে আসছে। এরা হয়তো আর এদের সঙ্গে লড়াই করতে পারবে না। এত জিন তারা দেখে অবাক হয়ে যাচ্ছে। তারা ভাবতেও পারেনি যে এত সংখ্যক সেনা থাকতে পারে। তারা ভেবেছিল হয়তো এই কয়েক বছরে জিনেরা আর কতটুকুই বা সেনা সংগ্রহ করেছে, কিন্তু যে পরিমাণ সেনা তারা সংগ্রহ করেছে সেটা ধারণার বাইরে। কয়েক লাখ জিনকে হত্যা করে ফেলেছে, কিন্তু তারপরেও শুধু এসেই যাচ্ছে। এটা কিভাবে সম্ভব? দৈত্যগুলো ভিতরে এসে ওয়াটারল্যান্ডের রাজাকে বন্দি করলো এবং তাকে হাত পা বেঁধে নিচে নীল ডাউন করে বসিয়ে ফেলা হলো এবং তারা হৈ হৈ করে চিৎকার করতে শুরু করলো। ওদিকে পাথরের পাহাড়ি অঞ্চলের গেট দৈত্য জিনেরা ভেঙে ফেলেছে। ভেঙে তারা ভেতরে প্রবেশ করা শুরু করেছে। ভেতরের আর্কিটেক্ট একটু ভিন্ন রকম, অন্য যে কোনো থেকে আলাদা। তারা ভিতরে ঢুকে সমস্ত জিনেদেরকে একে একে ধরে ধরে মারতে শুরু করলো। আর পাথরের রাজ্যের রাজাও কম যায় না। তিনি তার সেনাপতি এবং সমস্ত সেনাকে নানান ট্রিকি ওয়েতে শিখিয়ে দিয়েছেন এভাবে হত্যা করতে। সমস্ত জিনেরা মারা গেলেও দৈত্য জিনগুলো যেন তাণ্ডব চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে কোনোভাবেই পারা সম্ভব হচ্ছে না। কিন্তু এটা কিভাবে সম্ভব যে তাদেরকে কিভাবে প্রতিহত করব? আস্তে আস্তে সমস্ত জায়গাগুলো যেন দখল হতে শুরু করলো। একে একে ওয়াটারল্যান্ড, এদিকে রকল্যান্ড এবং তৃণভূমির অধিকাংশ রাজ্যই একে একে করে তারা দখলে নিয়ে নিচ্ছে। সেনাপতি বীরবল এসে বললেন, মহারাজ, আমাদের অধিকাংশ রাজ্যগুলোই ওদের দখলে চলে গিয়েছে। কি করব কিছুই বুঝতে পারছি না। ওদিকে সেনাগুলো পালিয়ে বিভিন্ন দিক বিদিক ছোটাছুটি করছে।
আমরা তো মনে হচ্ছে হেরে যাব। বীরবলের এই কথা শুনে সলেমান বলেন কি যে, এখন পর্যন্ত তো তারা আমাদের সমস্ত রাজ্যগুলো দখল করতে পারেনি, তাই না? জাস্ট ওয়াটারল্যান্ড দখল করেছে। আমাদের তৃণভূমি, ওদিকে পাহাড়ি পাথরের অঞ্চল, সমস্ত জায়গা এখন পর্যন্ত আমাদের দখলে আছে। আর আমাদের মূল ভবন দখল না করতে পারলে ওরা কোনোভাবেই আমাদেরকে অবশ্যই কিছু করতে পারবে না। সমস্ত সেনাদেরকে বলো সামনে এগিয়ে যেতে, তারা যেন কোনোভাবে পিছু পা না হয়। খানিকক্ষণ বাদে ইকবাল এসে বলল কি যে, সলেমান, আমি যেটা দেখে আসলাম সেটা এ যাবৎকালের সব থেকে ভয়াবহ ব্যাপার। এত বছর ধরে এত শক্তি এরা সংগ্রহ করেছে। তুমি এতদিন কি করেছো বলো তো? তুমি এই বিশ্বটাকে একদম শেষ করে দিয়েছ। তুমি তোমার এসব স্বৈরাচারী মনোভাব দিয়ে তুমি বিশ্বকে টিকিয়ে রাখতে চেয়েছিলে? কোনোভাবেই না। এই বিগত 14,000 বছর ধরে তো এরকম কখনোই হয়নি, যেমনটা তুমি বিগত মাত্র 30 বছরে করেছো। এরা এত পরিমাণ সেনা তৈরি করেছে যেটা কল্পনার বাইরে, যেটা কখনো ভাবতেও পারবা না। সলেমান তখন জানালো, কেন, কি হয়েছে? ইকবাল তখন বলল, ওদের কাছে কোটি কোটি সেনা আছে। আমি তোমাকে এর আগে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু তুমি আমার কথা কখনো শুনতে আসোনি। আমি তোমাকে বলেছিলাম, আমি জানি যে এই পৃথিবীতে ঠিক কতগুলো দর্পি স্টেশন ওরা অ্যাক্টিভ রেখেছে এবং কোথায় সেগুলো ছিল সেসব বিষয় আমি জানতাম। কিন্তু তার আগেই তুমি আমার রাজ্যগুলো দখল করে নিজে রাজ্য সিংহাসন হাতে নিয়েছ। এই বিশ্বের কোথায় কি আছে সেটা আমার থেকে ভালো অন্ততপক্ষে এই আধিরাজের পরে আর কেউ জানবে না। তুমি কি জানতে এই বিশ্বে ঠিক কতগুলো আন্ডারগ্রাউন্ড টানেল ছিল, আন্ডারগ্রাউন্ড রাজ্য ছিল? তোমার হয়তো জানা আছে, কিন্তু আমি ক্ষমতা থাকাকালীন সময় সমস্ত কিছু আমি খুঁজে বের করে ফেলেছিলাম এবং আমি তাদেরকে প্রতিহত করতেই যাব, সমস্ত দর্পি স্টেশনগুলোর দখল নিব। ঠিক তখনই তুমি আমার পরিবার সহ হত্যা করো এবং আমাকে কারাগারে বন্দি করো। হানিফা এজন্যই তোমাকে নিষেধ করেছিল আমাকে না মারার জন্য, কিন্তু এর পরবর্তীতে আমার সঙ্গে যতবারই কথা বলতে গিয়েছো আমি তোমাকে বলেছি, ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তুমি সেগুলো শোনোনি। তুমি নিজেকে যে কি মনে করতে আল্লাহ মাবুদি খুব ভালোভাবে বলতে পারবেন। তবে এই সংকটপূর্ণ মুক্ত অবস্থায় আমার হয়তো এসব বলা ঠিক হচ্ছে না, কিন্তু আমি জানি ওদের কাছে কোটি কোটি জিন আছে, কিন্তু তোমার কাছে থাকলেও ওদের সঙ্গে তুমি খুব সহজে পেরে উঠবা না। তবে আমার বিশ্বাস যে আমি যদি সম্পূর্ণভাবে এফোর্ট দিই তাহলে আমি আমার রাজ্যবাসী এবং এসব শয়তানদেরকে হত্যা করতে পারবো, মারতে পারবো। তোমরা সবাই প্রস্তুত তো? ইকবাল এই কথা বলার সঙ্গে সঙ্গেই সমস্ত সেনাদের সঙ্গে আবার এক ধরনের জোশ চলে আসলো। ইকবাল সমস্ত সেনাদের উদ্দেশ্যে বলল, আমার প্রিয় মুসলিম ভাইরা, আমাদের রাজ্য আজকে সংকটাপূর্ণময় অবস্থায়। এরকমটা তোমাদের মহারাজের কারণে হয়তো হয়েছে, তার কিছু ভুলের কারণে, কিন্তু আমরা খুব শীঘ্রই এদেরকে হত্যা করব এবং খুব শীঘ্রই আমাদের সমস্ত রাজ্য আমরা আবার ফিরে পাব। এই পৃথিবীতে আবার সুশাসন ফিরে আসবে। সমস্ত সেনা ইকবালের কথা শুনে তাদের গায়ের লোম যেন দাঁড়িয়ে গেল। সমস্ত জিনেরা তাদের উপরে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো এবং সবাই বলল, ইকবাল জিন্দাবাদ, মহারাজ ইকবালের জিন্দাবাদ। সবাই কথা বলতে লাগলো। সলেমানের চোখে মুখের দিকে তাকানো যাচ্ছে না, কারণ ইকবালকে দেখে সবাই বেশ খুশি এবং আনন্দিত। এবং যে মহারাজ ইকবাল থাকাকালীন সময় পৃথিবীতে একটা টু শব্দ হয়নি, সেই মহারাজ যখন সবাইকে ডাক দিয়েছেন, তাহলে কি আর বসে থাকা যায়? সবাই যখন মাটি থেকে 10-12 হাত উপরে ইকবালকে দেখতে পেল, সবার শরীরে অন্যরকম জোশ চলে আসলো। সমস্ত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ল যে ইকবাল আমাদের যুদ্ধের ডাক দিয়েছে এবং ইকবালকে সবাই দেখেছে। সমস্ত সেনারা সম্পূর্ণ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়ে গেল এবং সবাইকে হত্যা করতে শুরু করলো। তারা যেন আবার পূর্ণ শক্তি ফিরে পেয়েছে। যারা আহত হয়ে তীর খেয়ে একটা হাত পড়ে গিয়েছে, একটা পা নেই, একটা চোখের ভিতরে তীর ঢুকে গিয়েছে, সেরকম জিনও আবার উঠে পড়ল। উঠে সমস্ত জিনেদেরকে আবার মারতে শুরু করলো। যেসব দৈত্য জিনগুলো পাহাড়ের ভিতরে প্রবেশ করে গিয়েছিল তাদেরকে জোরে পাথর মেরে নিচে ফেলে দেওয়া হলো। যেসব সেনারা ভিতরে প্রবেশ করে সমস্ত জিনেদেরকে মারছিল, তারা একে একে উঠে আবার প্রতিহত করতে লাগলো। সমস্ত খারাপ জিনেদের, ডার্ক ওয়ার্ল্ডের জিনেদের একে একে হত্যা করতে লাগলো। সবার ব্রোঞ্জের ছুরি দিয়ে তাদের মাথায় জোরে জোরে কোপ বসাতে লাগলো এবং শরীর বিদ্ধ করে ফেললো। সমস্ত জিনেরা যেন ক্ষেপে উঠেছে। পুরো বিশ্ব যেন আবার ইকবালের ডাকে সাড়া দিয়ে ফুলে ফেঁপে উঠেছে। ওয়াটারল্যান্ডের রাজা নীল ডাউন হয়ে বসেছিল, কিন্তু যখন দেখল তার সমস্ত সেনারা আবার উঠে পড়েছে এবং উঠে সবার সঙ্গে মারামারি শুরু করেছে, তখন তিনি উঠে তার তরবারিটা বের করে তার সামনে থাকা বড় দৈত্যজিনের মাথা এক কোপ দিয়ে ফেলে দিলেন এবং তার আশেপাশে যতগুলো সেনাজিন ছিল সকলকে জোরে মারতে শুরু করলেন।
এবং সবথেকে বড় প্রতিপক্ষ এই দলের যে সেনাপতি ছিলেন সেই সেনাপতির মাথা এক কোবে উড়িয়ে দিলেন। সবাই যখন দেখতে পেল সেনাপতির মাথায় কোপ লেগে সেনাপতি পড়ে গিয়েছে, ঠিক তখনই সমস্ত সেনারা দৌড়ে পালাতে শুরু করলেন। কারণ হচ্ছে সেনাপতি নিজেই পড়ে গিয়েছে, তাহলে তারা আর পারবে কিভাবে? তারা সবাই দৌড়াতে শুরু করলেন। এমনকি দৈত্যজিন যারা সিংহাসনের ভিতরে প্রবেশ করে ফেলেছিলেন, রাজ্যের আশেপাশে ছিলেন, সবাই পিছুপা হতে শুরু করলো। সমস্ত সেনারা তাদের সমস্ত শক্তি নিয়ে আসমানে ভাসতে লাগলো। সলোমন দেখে অবাক হচ্ছে, এক ইকবালের ডাকে সাধারণ সেনারা এমন কাজ করতে পারে, এ কোনো সাধারণ মানুষ কখনোই ছিলেন না। এক ইকবালের একটা ডাকে সমস্ত জিন যারা আহত হয়েছিল তারা উঠে আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। ক্যান্টিলিয়া তার নিজের সৈন্যকে পেছন দিকে ফিরতে দেখে অবাক হয়ে যাচ্ছে। মন্ত্রী মেফো এগুলো দেখে তার মুখেও যেন আর কথা নেই। নাফ এসে বললেন, মহারাজ, আমাদের সমস্ত সেনারা পিছনে চলে আসছে, আমরা হয়তো ইকবালের এই শক্তির কাছে। মেফো তখন বলল, এগুলো কিছুই না, যারা আমাদের কাছে আসছে তারা খুবই দুর্বল এবং অধিকাংশই আহত, তারা আমাদেরকে হয়তো কিছু করতে পারবে না। আমরা ওয়াটারল্যান্ড প্রায় দখল করে ফেলেছিলাম, সেখানেও আবার পুনরায় যুদ্ধ লেগে গিয়েছে, আর আমরা তৃণভূমির সমস্ত অঞ্চল দখল করব খুব শীঘ্রই, অপেক্ষা করো। আমরা কোনোভাবে পেছনে পা হব না, আমাদের এখন ক্যাম্প করতে হবে, আমাদেরকে পেছনে ফিরে ক্যাম্প করতে হবে, কারণ হচ্ছে সামনের দিকে আর বাড়া যাবে না, সামনে এগুলোই যুদ্ধ হয়তো আরও খুব ঘনভাবে লেগে যাবে, আমাদেরকে পিছু পা হতে হবে। তাই বলার পর ক্যান্টিলে বললেন, আচ্ছা ঠিক আছে, সমস্ত সেনাদেরকে ওইখান থেকে পিছু পা হয়ে বেশ খানিকটা দূরে ক্যাম্প করতে বলো, এবং ক্যাম্প করে আমরা পরবর্তীতে আবার নতুন করে যুদ্ধ শুরু করব, কারণ এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ইকবালের সেনারা পুনরায় জাগ্রত হয়েছে, ইকবাল যেখানে থাকে সেখানে আগানোটা খানিকটা কষ্ট হয়ে যায়, বুদ্ধি করে আমাদেরকে আগাতে হবে, তাই না মেফো? এই কথা বলার পর মেফো বলল কি যে, জি মহারাজ, আপনি ঠিক ধরেছেন, আমাদেরকে এখন পিছু পা হয়ে যেতে হবে। এটা বলার পর সমস্ত জিনেরা পেছাতে শুরু করলো এবং তারা অনেক মুহূর্তের মধ্যেই সেখান থেকে পিছিয়ে দূরে সরে গেল। কুরুলুস রাজ্যের আকাশ সীমানা আস্তে আস্তে সাদা হতে শুরু করলো, কারণ আকাশে অধিকাংশ জিনেরাই ছিল যারা কিনা কালো মেঘ হয়ে কুরুলুস রাজ্যের সীমানাগুলো দখল করে রেখেছিল। একে একে সবাই পিছুপা হতে লাগলো এবং পেছনে সবাই সরে গেল। রাজ্যের সীমানা থেকে সরে যেতে দেখে ইকবাল বুঝতে পারল নিশ্চয়ই তারা এখন যুদ্ধ বিরতিতে যেতে যাচ্ছে, কিন্তু সেটা কোনোভাবেই আমাদেরকে দেওয়া চলবে না, কারণ দিলেই তারা সুযোগ পেয়ে যাবে এবং আমাদেরকে যে কোনোভাবেই হোক তারা হত্যা করার চেষ্টা করবে রাতের অন্ধকারে। ইকবাল বীরবলকে বলল, শোনো, আমাদেরকে থামা যাবে না, আমাদেরকে যুদ্ধের জন্য সামনে এগিয়ে যেতে হবে এবং যেভাবেই হোক এদেরকে ক্যাম্প করতে দেওয়া যাবে না। এরা ক্যাম্প করার জন্য রাজ্যের চারিপাশে প্রস্তুতি নিচ্ছে। তোমরা সমস্ত সেনাদেরকে তৈরি করো, এক ফিল্ডে আসতে বলো, আমরা তাদের সঙ্গে কিছু কথা বলবো এবং কথা বলে আমরা পুনরায় তাদেরকে হত্যা করার জন্য সামনের দিকে এগিয়ে যাব। বীরবল সঙ্গে সঙ্গে সমস্ত বিশ্বের সিগন্যাল পাঠিয়ে দিলেন এবং সমস্ত সৈন্যরা একটা গ্রাউন্ডে সমাবেত হলো। ইকবাল তখন বলল, সেনারা আমাদের বাসার দ্বার প্রান্তে বসে আছে, তারা যে কোনো সময় আমাদেরকে হামলা করবে এবং আমাদের রাজ্যকে দখল করার চেষ্টা করবে, কিন্তু মুসলিম সাম্রাজ্য এত সহজে হেরে গেলে চলবে না। আমরা তাদেরকে হত্যা করব এবং তাদের চিহ্ন এই পৃথিবী থেকে মিটিয়ে দিব, যেমনটা আমাদের আদি পিতা আধিরাজ এমনটা করেছিলেন। তোমরা সবাই তৈরি তো? সঙ্গে সঙ্গেই পুরো বিশ্ব যেন গর্জে উঠল, সমস্ত জিনেরা জোরে চিৎকার করে উঠল ইকবালের এই খবর শুনে। পুরো বিশ্বে ইকবালের বার্তা ছড়িয়ে গেল। খানিকক্ষণ যুদ্ধবিরতি থেমে তারা আবার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে এবং সামনের দিকে সবাই এগোতে শুরু করলো হো হো করে। প্রিয় দর্শক, জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 12 এখানেই শেষ। এপিসোড নাম্বার 13-এ কী হবে সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। জিনের দুনিয়া সিজন 3 খুব দ্রুত শেষ হতে চলেছে। যারা সিজন 3 এতদিন সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ কণ্ঠে আমি আরজে ইমরান, আপনাদের প্রিয় হোস্ট, আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেকআপ বক্স। জিনের দুনিয়া সিজন 3 এপিসোড নাম্বার 13-এ কী হবেন জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। এবং যারা এতদিন পর্যন্ত আমাদের শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সিজন 1 এবং 2 দেখেননি এবং এই গল্পের পূর্ববর্তী এপিসোডগুলো দেখেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে আসবেন। আর হচ্ছে গিয়ে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে কমেন্ট এবং লাইক করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কুশল থাকবেন। ধন্যবাদ সবাইকে।